আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি নীরা ফেরদৌস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি। এর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। আরও থাকছে রাকিব হাসানের রিপোর্টে। রাতারাতি পাল্টে গেল চেহারা। ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সোশ্যাল মিডিয়া ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান তিনি। এ সময় ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে বলেছেন, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ফলে দুদেশেই একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হলো। যদিও ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন জানান ট্রাম্প। এর আগে শনিবার পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাকিব হাসান, আরটিভি। 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। হামলা পাল্টা হামলায় ক্রমশ উত্তেজনা বাড়ছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। যুদ্ধের প্রভাব পড়ছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার জনজীবনে। নিরাপদ আশ্রয়ের আশায় ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন বেশিরভাগ মানুষ। অর্ণব প্রসাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত 6টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপরই শুরু হয় দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তানের সংঘাত। প্রতিদিনই পাল্টাপাল্টি গোলাগুলি, বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলো। ইতোমধ্যে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেক স্থানে গোলা পড়ে ঘরবাড়ি ধ্বংসের ঘটনাও ঘটেছে। পাকিস্তানের সীমান্তবর্তী চাকোঠি গ্রামের বাসিন্দারা 1999 সালের পর এত ভয়াবহ বোমাবর্ষণ কখনো দেখেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ভয়ে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না গ্রামের অধিকাংশ মানুষ। একই অবস্থা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি আর কুপওয়ারা অঞ্চলেও। লোকজন না থাকায় উরি পরিণত হয়েছে ভুতুরে গ্রামে। ভয়ে আতঙ্কে ঘর ছাড়ছেন পুঞ্চ জেলার বেশিরভাগ গ্রামের মানুষ। গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সৈন্যদের মধ্যে নিয়মিত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। অর্ণব প্রসাদ, আরটিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ ব্লকেট কর্মসূচিতে বন্ধ রয়েছে শাহবাগ চৌরাস্তা। গতকালের মতো আজও শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা। তাদের সঙ্গে দিয়েছে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুলিশ যানবাহনের চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যান চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে কর্মসূচি চলছে 3 দিন ধরেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়, তো ওই দলটাকে যদি আমরা নিষিদ্ধের কথা না বলি তো কোন দলটাকে বলবো? আসলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর তারা যদি আগামীতে রাজনীতি করার ইচ্ছা মনোশক্তি যদি থাকে তাহলে আমাদের সাথে পোষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ঘোষণা আসবে না ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। কোনো ধরনের চাপে কর্মসূচি প্রত্যাহারের ডাক আসলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগ হলো একটা খুনি দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল,
পৃথক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নেতারা জানতে চেয়েছেন ছাত্র প্রতিনিধিরা সরকারের থেকে কেন এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নেয়নি। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আপনি প্রধান উপদেষ্টা, প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দনিয়া কলেজের সামনে অবরোধ করে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিকেলে তো গণজামায়াত কর্মসূচি ছিল, তো এতে কারা কারা অংশ নিয়েছে, এছাড়া নেতারা কি বলছেন জানাবেন আমাদের। আজ বিকাল থেকে যে গণজামায়াতের যে বিষয়টি সেটি এখনো চলছে, অর্থাৎ এনসিপির পক্ষ থেকে যে আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চত্বরে এখনো ছাত্র জনতা হতে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং একটাই দাবি, তারা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই শাহবাগ চত্বর ছাড়বে না। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আজকে সন্ধ্যায় অর্থাৎ রাত 8টার দিকে উপদেষ্টা পরিষদের যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের একটা সিদ্ধান্ত আসতে পারে, তারা এমনটাই জানিয়েছেন। সেজন্য তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা কিন্তু এই গণজামায়াত আরো কঠোর করবে এবং তারা এখান থেকে ছেড়ে যাবে না। সেই সাথে তারা বলছেন যে উপদেষ্টা পরিষদের যে মিটিংটি রয়েছে সেটার উপর তারা চোখ রাখছেন এবং দৃষ্টি আকর্ষণ করছেন। তারা বলছেন যে এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না। সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে বক্তব্য দিতে দেখেছি। তারা বলেছেন যে আওয়ামী লীগ বিগত সময়ে যা দমন পীড়ন চালিয়েছেন সেই তার বিচার করতে হবে, সেই বিচারের পাশাপাশি সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে বিভিন্ন ইসলামিক সংগঠনের যে রাজনৈতিক দলগুলো যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তারা একটাই কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানের একটি সনদ, পূর্ণাঙ্গ একটি সনদ প্রকাশ করতে হবে এই সরকারকে। সেই সাথে এখানকার এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু আর রাজপথে থাকবে এবং ঘরে ফিরে যাবে না। সেই সাথে এনসিপির অন্যান্য নেতারা বলছেন যে রাতের মধ্যে যদি এই দলীয় কোনো সিদ্ধান্ত না আসে তাহলে এই আন্দোলনটা আরো কঠোরে যাবে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ চত্বর থেকে। বিপুল, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত 8টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ রাতে বৈঠক ডাকার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তবে কি বিষয়ে বৈঠক সে বিষয়ে কিছু জানাননি। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে শাহবাগে কর্মসূচি পালন করছেন। ধারণা করা হচ্ছে এই আন্দোলন ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই বৈঠকটি হতে যাচ্ছে। গত শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দেশে কোনো কিছু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে সব কথা বলেন তিনি। দেশের গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি হয়ে না পড়ে সেজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বিতভাবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক মহাসমাবেশের আয়োজন করে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়। মুহূর্তেই সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার উপস্থিতি তারুণ্যের এই সমাবেশে বাড়তি মাত্রা যোগ করে। চিটাগং স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি,
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার আবার ফিরিয়ে আনা সহ সব ষড়যন্ত্র রুখে দিতে তরুণদের আহ্বান জানান। তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই তাড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন বন্ধুগণ। দেশের মানুষকে জিম্মি করে কোনো গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন নতুন করে 1-11 সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। তারা 11 সৃষ্টি করতে চেষ্টা করছেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকার গড়িমসি করায় জনমনের সংশয় তৈরি হয়েছে। রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না। যে রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ভোটের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধির সাথে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিদের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার হওয়া দরকার, যাতে তাদের সম্পর্কে জানতে পারে। সরকারের কার্যক্রম সম্পর্কে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। তবে সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়ার সম্পর্কেও জনসম্মুখে এবং সরকারের কাছে বিএনপির সুস্পষ্টভাবে মতামত তুলে ধরেছে। বয়ে যাচ্ছে তীব্র মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। তীব্র গরমে নাকাল সারা দেশের মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা পড়েছে ভোগান্তিতে। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গেল 8 মাসে পুঁজি বাজার থেকে 90,000 কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। আস্থা ফেরাতে না পারলে কখনো পুঁজি বাজার ঘুরে দাঁড়াতে পারবে না বলেও দাবি তাদের। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কেট সূচক অন্তত 1100 পয়েন্ট কমে গেছে বলেও জানান সংগঠনের সভাপতি SM ইকবাল হোসেন। 33 লাখ বিনিয়োগকারী শেয়ার বাজারে অর্থ লগ্নি করে সর্বশান্ত হয়ে গেছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে পুঁজি বাজার নিয়ে আলোচনায় বিনিয়োগকারী প্রতিনিধি রাখার দাবি জানান তারা। এ সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করেন তারা। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম 0 লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। সকালে রাজধানীর নিকুঞ্জে পূর্বাচল সেক্টর 2-এ একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায় অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য ভলিউম 0 লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও প্রদান করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক PLC এর চেয়ারম্যান তানজিল চৌধুরী সহ ব্যাংকের পরিচালকবৃন্দ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের গণমাধ্যম হায়ম এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় তিনি এখন নেতানিয়াহুর ওপর নির্ভর না করেই মধ্যপ্রাচ্য নীতিতে এগিয়ে যেতে চান। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও তেল আবিব। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।